নমস্কার। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি পার্থ রায় চৌধুরী আজ বিপিএসসি 101 এই পাঠ্যটি আজকে পাঠ করব। এর মধ্যে আমরা প্রথমে 10 নম্বর যে ইউনিটটি আছে সেটি থেকে আমরা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। পরে আমরা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নব জনপ্রশাসন এ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি একেবারে পরিবেশগত পদ্ধতি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ এই ইউনিটটিতে। শুরু করি যে বিশ্বায়নের পূর্ণ বিকাশের সাথে সাথে আধুনিক সরকারগুলোর চেহারা বেশ কয়েকটি কাঠামোগত পরিবর্তন হয়েছে, মানে স্ট্রাকচারাল পরিবর্তন এসেছে। জনপ্রশাসন যে কোনো প্রগতিশীল সমাজের ভূমিকা এবং লক্ষ্য পূরণের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি অর্জন করেছে। তাই আজকের বিশ্বের আধুনিক সরকারগুলোর যেসব প্রচলিত সমস্যার সম্মুখীন হচ্ছে তা বোঝার জন্য বিভিন্ন তত্ত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মধ্যে একটি তত্ত্ব হলো কি পরিবেশগত পদ্ধতি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ। এই পদ্ধতিটি অস্তিত্ব লাভ করেছিল যখন পশ্চিম দেশের পদ্ধতিগুলি উন্নয়নশীল দেশগুলির সমস্যা মোকাবিলা করতে পারত না বলে প্রমাণিত হয়েছিল। এবং একই সাথে অনেক পণ্ডিত এটাও মনে করেছিলেন যে পশ্চিম দেশের তত্ত্ব আর মডেলগুলো কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলিতে চলবে না, সেখানে অন্য রকম মডেল দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক এশিয়ান এবং আফ্রিকান দেশগুলি যারা সদ্য ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে উঠেছে এবং তাদের জাতি গঠনে এবং সামাজিক রূপান্তরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেসব কাজের জন্য এই সমস্ত আমাদের এই পরিবেশগত পদ্ধতির আলোচনা খুবই দরকার। সেই সময় যে সকল সাহিত্য প্রকাশিত হয়েছিল উন্নয়নের ব্যাপারে বা উন্নয়নকে কেন্দ্র করে, তা সবই ছিল কি প্রথম বিশ্বকে নিয়ে, প্রথম বিশ্বের দেশগুলোকে নিয়ে। তাই এই সব উপলব্ধির ফলে নতুন এক ধারণা বা পদ্ধতি তৈরি হয়েছিল যা কি তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনীয়তা পূরণ করবে, এরকম ভাবে আমরা তৈরি হয়েছিল। এই নতুন ধারণা পরিবেশগত পদ্ধতির পথ প্রশস্ত করেছিল, বাড়ি নিয়ে গেছিল। এটি বিভিন্ন দেশের পরিবেশের বাস্তু সংস্থান অধ্যয়ন এবং এর অনুকূলে বিভিন্ন নীতি বা পলিসি ডিজাইন করার দিকে মনোনিবেশ করেছিল। এই নিউটা আমরা যে ধারণাটির কথা বলবো সেটা হচ্ছে ইকোলজিক্যাল ধারণা, সেটাকেই আমরা ব্যাখ্যা করব। আগে আমরা কি প্রথমে আমরা অ্যাগ্রেরিয়া আর ইন্ডাস্ট্রিয়া মডেলটির প্রকৃতি জানবো, পরে রিগার্সিয়ান ফিউজ প্রিজম্যাটিক আর ডিফ্র্যাক্টেড মডেলের আলোচনা করব। আমরা প্রিজম্যাটিক সমাজের বৈশিষ্ট্যগুলোর দিকগুলো পরীক্ষা করে দেখব। তাই প্রথমে আমরা চলে যাচ্ছি একদম কনসেপ্টটা নিয়ে, কনসেপ্ট ইকোলজি আর এই সম্পর্কে ধারণা। ইকোলজি শব্দটি কোথা? জীববিজ্ঞান থেকে ধার করা। এটি প্রাণী প্রজাতি অ্যানিমেল স্পেসিস এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক সম্পর্ক রচনা করেছিল। তাত্ত্বিক জন এম গাউস আমলাতন্ত্র এবং পরিবেশের মধ্যে সম্পর্ক অধ্যয়নের জন্য ইকোলজি ধারণাটি অধ্যয়নের উপরে কিন্তু জোর দিয়েছিলেন। ইকোলজিক্যাল পদ্ধতি সমাজবিদ আবার ট্যালকট পার্সনের দেওয়া জেনারেল সিস্টেম থিওরির অগ্রদূত। ফ্রেড ব্রিক্স নিজে একজন কি সমাজ বিজ্ঞানী হওয়ায় ইকোলজিক্যাল অ্যাপ্রোচ ধারণাটি উনি কিন্তু বিকাশ করেছিলেন। হ্যাঁ, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ প্রশাসনিক ব্যবস্থা এবং এর পরিবেশের সঙ্গে এক গতিশীল মিথস্ক্রিয়া, যেটাকে আমরা ইন্টারঅ্যাকশন বলছি। রিক্সের মতামত ছিল যে কি একটা প্রশাসনিক কাঠামো তার বিদ্যমান পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবে না। তাই তিনি ছিলেন যে প্রশাসনিক ব্যবস্থা হলো সমাজের এক উপব্যবস্থা, সাব সিস্টেম, যে আমরা ট্যালকট পার্সনের যে সাব সিস্টেম সেরকম ধারণা আমরা করতে পারি। সেটি অন্য সব উপব্যবস্থা দ্বারা কি প্রভাবিত হয়, বাকি অন্য সব উপব্যবস্থাকে প্রভাবিত করে, নিজে প্রভাবিত হয়, অন্য সব উপব্যবস্থাকে প্রভাবিত করে। তাই ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বলে যে প্রশাসনিক ব্যবস্থা সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে বিদ্যমান এবং যার দ্বিমুখী যোগাযোগ রয়েছে। রিক্স বিশ্বাস করতেন যে একটি সমাজকে
কিছু নির্দিষ্ট কার্য সম্পাদন করতে হয় এবং এই কার্যগুলি ব্যক্তিদের বিভিন্ন প্রকার কাঠামো গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বাধ্য হয়, যেগুলো হলো কি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যোগাযোগমূলক এবং প্রতীকী। তাই বলা যেতে পারে যে প্রশাসন হলো সংস্কৃতিতে আবদ্ধ বা অ্যাডমিনিস্ট্রেশন ইজ কালচার বাউন্ড। ফ্রেডরিক্স 1961 সালে তার সেই বিখ্যাত বই দ্য ইকোলজি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিরোনামে তার বইয়ে জনপ্রশাসন এবং এর বাহ্যিক পরিবেশের মধ্যে একটা ইন্টারাকশন বা গতিশীলতার অধ্যয়ন আছে। যাই হোক, এই পদ্ধতিটি কিন্তু প্রথমে ডিওয়াইট ওয়াল্ডো দ্বারা প্রস্তাবিত হয়েছিল। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে পরিবেশগত বা ইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি বোঝার জন্য রিক্সের মডেল দুটো অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। মডেল দুটো কি? প্রথমটি হলো এগ্রেরিয়া ইন্ডাস্ট্রিয়া মডেল, আর পরে আমরা পড়ব কি ফিউজড প্রিজম্যাটিক ডিফ্র্যাক্টেড মডেল। প্রথমে এগ্রেরিয়া ইন্ডাস্ট্রিয়া মডেলটা নিয়ে আমরা পড়ছি। রিক্স সমাজকে কি দুটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। একটি হলো কি কৃষি সমাজ, যেটাকে তিনি বলছেন এগ্রেরিয়া, আর অপরটি হলো কি শিল্প সমাজ বা ইন্ডাস্ট্রিয়া। এই সমস্ত সমাজগুলিতে রাজনৈতিক ও প্রশাসনিক রূপান্তর কেমন করে সংগঠিত হয়েছিল তা জানার জন্য এই মডেলগুলোর উৎপত্তি। চীনকে আমরা এগ্রেরিয়া বা কৃষি সমাজ হিসাবে ধরতে পারি, আর আমেরিকাকে শিল্প সমাজ হিসাবে গণ্য করা হয়েছিল। রিক্স ধরে নিয়েছিলেন যে ইতিহাসের কোনো এক সময় থেকে সমস্ত সমাজ এগ্রেরিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল সমাজে রূপান্তরিত হয়েছে। এগ্রেরিয়া মডেলটির বৈশিষ্ট্যগুলো আমরা একে একে বলবো। প্রধানত অ্যাসক্রিপটিভ, পার্টিকুলারিস্টিক আর কি ডিফিউজড প্যাটার্ন। নেক্সট, সীমিত সামাজিক এবং স্থানিক গতিশীলতা আর কি স্থিতিশীল স্থানীয় গোষ্ঠী, যেটাকে আমরা বলছি কি লিমিটেড সোশ্যাল অ্যান্ড স্পেশাল মোবিলিটি অ্যান্ড কি স্টেবল লোকাল গ্রুপস। তুলনামূলকভাবে সহজ এবং স্থিতিশীল পেশাগত পার্থক্য, মানে রিলেটিভলি সিম্পল আর স্টেবল অকুপেশনাল ডিফারেন্সিয়েশন। বিভিন্ন ধরনের স্তর বিন্যাসের অস্তিত্ব, যেমন এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়াল স্ট্র্যাটিফিকেশন। একইভাবে মডার্ন ইন্ডাস্ট্রিয়া সমাজের বৈশিষ্ট্যগুলো আমরা এমন বলতে পারি কি কি। প্রধানত এরা কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সমাজের বৈশিষ্ট্যগুলো কি হবে, সেগুলো প্রধানত সার্বজনীন, ইউনিভার্সালিস্টিক, নির্দিষ্ট মানে স্পেসিফিক আর কি, এবং এটা অর্জন করতে হয় মানে অ্যাচিভমেন্ট নর্ম, মানে এমনি আমি জন্মগতভাবে পাবো না, আমি এটা অ্যাচিভমেন্ট নর্ম নিয়ে পাবো, অর্জন করতে। ইন্ডাস্ট্রিয়াল সমাজের বৈশিষ্ট্য। উচ্চতর, দ্বিতীয় নম্বর কি উচ্চতর সামাজিক এবং স্থানিক গতিশীলতা, হায়ার সোশ্যাল অ্যান্ড স্পেশাল মোবিলিটি। উন্নত পেশাগত ব্যবস্থা আবার কি অন্যান্য সামাজিক কাঠামো থেকে বিচ্ছিন্ন। well developed occupational system insulated from other social structure। পেশাগত, এবারে আসি পেশাগত কৃতিত্বে সাধারণীকৃত নিদর্শনের উপর ভিত্তি করে সমতাবাদী শ্রেণী ব্যবস্থা, egalitarian class system based on generalized pattern of occupational achievement। তারপরে বৈশিষ্ট্যটা কি সমিতিগুলির প্রাদুর্ভাব, অর্থাৎ কি কার্যকরীভাবে নির্দিষ্ট এবং অআরোপিত। এই মডেলটি আমরা পরপরই উপলব্ধি করা হয়েছিল যে কি এই মডেলে প্রচলিত সমাজের দুটি চরম সীমা এক্সট্রিম গুলো ছিল, হ্যাঁ, এবং এর অন্তর্বর্তী মাঝখানে সমাজগুলির অধ্যয়ন করতে কোনো রকম সহায়ক ছিল না। যেমন যে সমাজগুলি এখনো পুরোপুরি শিল্পোন্নত হয়ে ওঠেনি, তবে কৃষি অর্থনীতির তুলনায় কিছুটা হয়তো শিল্পোন্নত ছিল, তা এই সমস্যা দূর করার জন্য রিক্স ভারসাম্য রেখে ব্যালেন্স করে মানে ভারসাম্য রেখে একটা মডেল তৈরি করেছিলেন। সেটি ছিল ট্রানজিটিয়া বা ট্রানজিশনাল মডেল। এটি ছিল কি মধ্যবর্তী সমাজকে নিয়ে এবং ছিল অল্প বিস্তর ওদের থেকে ডেভেলপ বা উন্নত। এই মডেলটি ছিল কি ইউনিডিরেকশনাল, একই দিকে, অ্যাগ্রিরিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির দিকে, যেখানে আমরা দেখলাম যে দুটি সোসাইটিকে সেগুলো কিন্তু খুব বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট এবং সাধারণ। প্রশাসনিক সাবসিস্টেমকে যথেষ্ট ব্যাখ্যা করা হয়নি। অন্যদিকে কি প্রশাসনিক সাবসিস্টেমের পরিবেশকে ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই এই মডেল অন্তর্বর্তী সমাজকে ব্যাখ্যা করার উপযোগী ছিল না।
তাই রিক্স এই মডেলটি পরিত্যক্ত ঘোষণা করে ফিউজড প্রিজম্যাটিক ডিফ্র্যাক্টেড মডেলটি তৈরি করেছিলেন, বিশেষ করে কাদের জন্য? উন্নয়নশীল সমাজের, ডেভেলপিং কান্ট্রিজ এর জন্য, সমাজের ডেভেলপিং সোসাইটিস গুলোর জন্য। তো ফিউজ প্রিজম্যাটিক ডিফ্র্যাক্টেড মডেল নিয়ে বলছি আমরা। কৃষি প্রধান, শিল্প প্রধান বা যেটাকে আমরা বলছি অ্যাগ্রেরিয়া ইন্ডাস্ট্রিয়াল সমাজের মডেলটা অসম্পূর্ণ রিক্স নিজেই বুঝতে পেরেছিলেন এবং একটি নতুন মডেল তৈরি করে, যেটা কি ফিউজ প্রিজম্যাটিক ডিফ্র্যাক্টেড মডেল নামে পরিচিত। ওই দুটো এগ্রেরিয়া ইন্ডাস্ট্রিয়া থেকে উনি বুঝতে পেরেছিলেন ওটা ভুল, তাই তিনি ফিউজ প্রিজম্যাটিক ডিফ্র্যাক্টেড মডেল তৈরি করেছিলেন। কাঠামো কার্যগত পর্যালোচনাকে সরাসরি ভাবে প্রয়োগ করে কি রিক্স বললেন কি সামাজিক কাঠামো ধরনের হতে পারে। ওই স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালিসিস করে উনি বলেছিলেন যে সামাজিক কাঠামো দু ধরনের হতে পারে। যে সব কাঠামো একাধিক কাজ করে সেগুলোকে রিক্স কি বলেছিলেন? ফাংশনালি ডিফিউজ। আর যেখানে একটি কাঠামো একটি কাজ করছে তাকে রিক্স বলেছিলেন ফাংশনালি স্পেসিফিক। যে সমাজে একটি কাঠামো অনেক কাজ করে তাকে রিক্স ফিউজড বলেছিলেন, না একের ভিতরে অনেক কাজ করছে তাই জন্য ওটা ফিউজড সমাজ বলেছেন। এবং যে সমাজে একটি কাঠামো একটি কাজ করে সেই সমাজকে, একটি সমাজে একটি কাজই করে একসাথে অনেক নয়, সেটাকে কি বলছে? ডিফ্র্যাক্টেড সমাজ। এই দুই মেরুকরণের মধ্যে মধ্যবর্তী সমাজকে তিনি প্রিজম্যাটিক সমাজ বলেছিলেন। এই প্রিজম্যাটিক সমাজ নাম দিয়েছিলেন। যেমন আমরা জানি কি কাচের একটা ত্রিভুজাকৃতি প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি, আমরা ছোটবেলায় পড়েছি, আলোক রশ্মির যাত্রাপথকে রিক্স তার আলোচনায় মেটাফোর হিসাবে ব্যবহার করেন। কি সেটি? সাধারণভাবে সূর্যের আলো আমাদের চোখে সাদা আলো হিসাবে দেখতে পাই আমরা, কিন্তু কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যদি যায় সেই আলোক রশ্মিকে পাঠানো হয় তাহলে আলোর বর্ণালী দেখা যায়, ভিবজিওর কালার দেখা যায়। অধিকাংশ প্রাচীন সমাজ কি খালি চোখের আলোক রশ্মির সাথে তুলনীয়। প্রাচীন সমাজ মানে এগ্রেরিয়া, সেখানে সব কি এক জায়গায় আছে, এই কয়েকটি মাত্র কাঠারের মধ্যে যেখানে সব সামাজিক কাজ সম্পন্ন করা হয়। আলোর সব রঙই এখানে যেন এক জায়গায় মিশে আছে, সংঘবদ্ধ হয়ে রয়েছে। এই প্রাচীন সমাজ কোনো অপরিবর্তনীয় সমাজ নয়, বস্তুত এই সমাজ পরিবর্তনশীল। সমাজ যত এগোবে, অগ্রগতির পথে হাঁটবে, ততই বিভিন্ন ধরনের কাঠামো বা স্ট্রাকচার গড়ে উঠবে, যারা নির্দিষ্ট বা স্পেসিফিক এবং বিশেষীকৃত বা পার্টিকুলারিস্টিক কাজ করবে। ফিউজ বা সংঘবদ্ধ এবং বিচ্ছুরিত বা ডিফ্র্যাক্টেড, অনেকে বলে আবার রিফ্র্যাক্টেড সমাজের মধ্যবর্তী অবস্থান হলো কি প্রিজম্যাটিক বা প্রিজম সাদৃশ্য সমাজ। আলোক রশ্মি প্রিজিং এর মধ্যে যখন আটকে থাকে তখন তার অবস্থানের সঙ্গে প্রিজম সদৃশ্য সমাজের তুলনা করেছেন রিক্স। এই সমাজ সংঘবদ্ধ, ফিউজড এবং বিচ্ছুরিত, ডিফ্র্যাক্টেড, দুটো সমাজের বৈশিষ্ট্যগুলোই কিন্তু এখানে থাকে সব অবস্থা। সংঘবদ্ধ বা ফিউজ সমাজের বৈশিষ্ট্য রিক্স উল্লেখ করেছেন, যেমন পার্টিকুলারিজম বা নির্দিষ্টতা, জন্মসূত্রে প্রাপ্ত স্বীকৃতি যেটাকে বলছি আমরা অ্যাসক্রিপশন, এবং কাজের অবিশেষিত কারণ যেমন ফাংশনাল ডিফিউজনেস। ঠিক বিপরীত মেরুতে রয়েছে কে? বিচ্ছুরিত সমাজ, মানে সেখানে ডিফ্র্যাক্টেড সোসাইটি, যার বৈশিষ্ট্য কি বিশ্ব ইউনিভার্সালিস্টিক, মানে বিশ্বজনীনতা, কার্যসূত্রে প্রাপ্তির স্বীকৃতি, মানে আমি কাজ করে যেটা অ্যাচিভ করছি তাই সেই সমাজটাকে বলছে অ্যাচিভমেন্ট, এবং বিশেষ স্পেসিফিক স্পেশালাইজড ফাংশন, তাদের এক একজনের একটা কাজই করবে। আমরা আধুনিক সমাজের লোকেরা এক একটা কাজ, কেউ চাকরি করে, কেউ কেউ হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, মানে একটা তার ফাংশন হচ্ছে একটাই। অপরদিকে কি এই দুই সমাজের যে মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ কি প্রিজম সাদৃশ্য সমাজ বা প্রিজম্যাটিক সোসাইটির বৈশিষ্ট্যগুলো কি? অসমসত্ব, হেটেরোজেনিটি, মানে মানে মেশেনি, সবকিছু আলাদা আলাদা হয়ে এক জায়গায় হয়ে আছে, সব সব জিনিসগুলো এক জায়গায়, হেটেরোজেনিটি। তার আনুষ্ঠানিকতা বা ফর্মালিজম, এবং কি অধিক্রমণ মানে ওভারল্যাপিং, যেটাকে বলা যেতে পারে ওভারল্যাপিং। অসমসত্ব বোঝানো হয়েছে কি একই সঙ্গে বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মী, এমনকি পরস্পর বিরোধী মতও সেখানে থাকে, দৃষ্টিকোণ।
পরস্পর বিরোধী মত, দৃষ্টিকোণ, তারপরে চিন্তা প্রয়োগের এই সব কিছু এক জায়গায়, সহাবস্থান, নীতি গ্রহণ আর নীতি বাস্তবায়নের মধ্যে ফেরাক, তত্ত্ব বাস্তবের মধ্যে পার্থক্য, যা করা উচিত মনে হয় তার সঙ্গে যা করা হয় তার মধ্যেকার ফেরাককে কি বলে? আনুষ্ঠানিকতা বলা হয়েছে, যেটাকে আমরা কি বলি? ফর্মালিজম। ফর্মালিজম কাকে বলে? যা করা উচিত মনে হয় তার সঙ্গে যা করা হয় তার মধ্যেকার ফেরাককে আমরা আনুষ্ঠানিকতা বা ফর্মালিজম বলে থাকি। প্রশাসনিক কাজ, আচরণ, ব্যবস্থার মধ্যে অন্যান্য আচরণ, প্রক্রিয়া বা ব্যবস্থা যখন ঢুকে পড়ে, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার দ্বারা কতটা প্রভাবিত হয় তা নির্দেশ করে। অধিক্রমণ, এটা ওভারল্যাপিং। সমগ্র আলোচনায় রিক্সের দৃষ্টি ছিল কি? প্রধানত দৃশ্য সমাজের আলোচনায়, মানে ডেভেলপিং সোসাইটিকে নিয়ে, একদম অ্যাগ্রেরিয়া নয় আর সেটা আমার ইন্ডাস্ট্রিয়াও নয়, তাদের মাঝখানে যে সমাজ, যেটাকে প্রিজিম সমাজ বলছি, তাকে নিয়ে বিশেষ আলোচনা করেছিলেন রিক্স। তিনি আলোচনা করেছেন মূলত প্রিজিম সদৃশ সমাজে, কিভাবে এই সমাজের বিভিন্ন কাঠামো কাজ করে এবং এই সমাজের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে বিভিন্ন কাঠামোর অন্যান্য যে স্ট্রাকচার গুলো, তার কাঠামোর কি ধরনের সম্পর্ক, তা কিন্তু বিস্তারিতভাবে রিক্স আলোচনা করেন। প্রিজিম সদৃশ সমাজের প্রশাসনিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন উপাদান, কর্মপদ্ধতি ইত্যাদি রিক্সের আলোচনার অন্যতম মুখ্য বিষয় ছিল। প্রিজিম সদৃশ সমাজে প্রশাসনিক ব্যবস্থাকে রিক্স সালা বলেছিলেন। এটা একটু বলছি আমি। প্রিজিম সদৃশ সমাজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা, রিক্স তাকে বলেছিলেন সলা। এটি একটি কি? স্প্যানিশ শব্দ। সলা কথাটা একটি স্প্যানিশ শব্দ। প্রিজিম সদৃশ সমাজে যেমন সংঘবদ্ধ, ফিউজড এবং বিচ্ছিন্ন, ডিফ্র্যাক্টেড উভয় সমাজের বৈশিষ্ট্যের সহাবস্থান ঘটে, তেমনি কি প্রিজমেটিক সমাজের প্রশাসনিক ব্যবস্থায় অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে সংঘবদ্ধ, ফিউজড এবং ডিফ্র্যাক্টেড বা বিচ্ছুরিত উভয় সমাজের প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ব্যবস্থার সহাবস্থান ঘটে, দুটোই থাকে। সালা মডেলে একই সঙ্গে চূড়ান্ত প্রশাসনিক যুক্তিবাদিতা যেমন লক্ষণীয়, আবার অপরদিকে উল্টোটা তেমনি প্রশাসন ছাড়া অন্যান্য ব্যবস্থার প্রভাবও এসে পড়ে। এই কারণে উন্নয়নশীল রাষ্ট্রে, যেগুলোকে রিক্স প্রিজিম সজ্জিত সমাজ বলেছেন, জনপ্রশাসনকে পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করা উচিত। এখানে প্রশাসনিক ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার দ্বারা কি প্রভাবিত হয় এবং প্রশাসন কেবলমাত্র প্রশাসনিক কাজকর্মে সীমাবদ্ধ থাকতে পারে না। বিচ্ছুরিত সমাজের অফিস, যেটাকে আমরা অফিস বলছি, এবং সংঘবদ্ধ সমাজের বা ফিউজ সোসাইটি, যেটাকে আমরা চেম্বার বলছি, এই দুয়ের বৈশিষ্ট্যই কি সমাহারে কিন্তু প্রিজমেটিক সোসাইটি বা প্রিজিম সদৃশ সমাজের সালা প্রশাসন কাজ করে, দুটোই থাকে। রিক্সের এই মডেলটাকে প্রিজমেটিক, তাই জন্য সালা মডেল নামেও কিন্তু অনেকে বলে। পরবর্তী পরিবর্তন, এবারে কি আমি পরবর্তী রিক্স কিন্তু একটু ছোটখাটো একটা পরিবর্তন করেছিলেন পরে, সেটাকে আমরা সাবসিকুয়েন্ট চেঞ্জেস হিসাবে, পরবর্তী পরিবর্তন এই হিসাবে জানি। এটা কি 1977 সালে প্রকাশিত কি তার আরেকটি বই, উল্লেখযোগ্য বই, প্রিজমেটিক সোসাইটি রিভিজিটেড। গ্রন্থটিতে রিক্স তার আগে সংঘবদ্ধ প্রিজিম সদৃশ বিচ্ছুরিত ফিউজ প্রিজমেটিক ডিফ্র্যাক্টেড সমাজের যে মডেলটা দিয়েছিলেন তার কিছু পরিবর্তন করেন। এই মডেলটি রিক্স একটি একমাত্রা প্রয়োগ করেছিলেন, মানে ইউনি ডিরেকশনাল করেছিলেন, আর কেবলমাত্র একটি দিকের উপর ভিত্তি করে রিক্স তার মডেলটি তৈরি করছে। তার নতুন চিন্তাধারায় রিক্স ইন্টিগ্রেশন ধারণাটি যুক্ত করেছিলেন, সংহতির ধারণাটি যুক্ত করেছিলেন। সামাজিক কাঠামোগুলো কতটা সংহত সেই বিষয়টি রিক্স তার নতুন চিন্তায় সংযোজন করেছিলেন। একটি সংঘবদ্ধ সমাজে, প্রিজমেটিক সোসাইটিতে সামাজিক কাঠামোগুলোর মধ্যে যেহেতু কাজের বিশেষীকরণ, স্পেশালাইজেশন থাকে না বা তুলনামূলকভাবে কম থাকে, তাই সেই কারণে এই ধরনের সমাজ সংহতির মাত্রা অনেক বেশি। হ্যাঁ, সুতরাং বলা যেতে পারে যে সংঘবদ্ধ সমাজ বা ফিউজ সোসাইটিকে কিন্তু একই সঙ্গে সমাজের কাঠামোগুলো, স্ট্রাকচার বিশেষ স্পেশালাইজড কাজের জন্য উপযুক্ত নয়। অপরদিকে আবার কি বিচ্ছুরিত সমাজে বহু কাঠামো, আকার, সমন্বয়, সংহতির অভাব দেখা যায়। রিক্সের মতো বিচ্ছুরিত সমাজকে ডিফ্র্যাক্টেড
সোসাইটিকে কি বলছি, সংগতির মাত্রার উপর ভিত্তি করে কম বা ইকো মোটামুটি অর্থ বা অধিক, নিও বা বিভিন্ন ভাগেই, যেমন ইকো ডিফ্র্যাক্টেড, অর্থ ডিফ্র্যাক্টেড, নিও ডিফ্র্যাক্টেড এ ভাগ করে যেতে পারে। একইভাবে প্রিজম্যাটিক সোসাইটিকে কিভাবে ভাগ করব, ইকো প্রিজম্যাটিক, অর্থ প্রিজম্যাটিক, নিও প্রিজম্যাটিক সমাজে ভাগ করা সম্ভব। ফিউজড সমাজের ক্ষেত্রে সেরকম ভাগ করা হয় না, কারণ সেখানে কি সংহতি ও সমন্বয়ের মাত্রা খুব কম। রিক্সের প্রিজম্যাটিক সালা মডেল এবং তার পরবর্তী পরিবর্তন উন্নয়ন প্রশাসনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উন্নয়নশীল রাষ্ট্র বলতে যেসব রাষ্ট্রগুলিকে বোঝানো হয় সেগুলির মধ্যেও প্রচুর পার্থক্য আর বৈসাদৃশ্য আছে। সব রাষ্ট্রের ক্ষেত্রে রিক্সের মডেল সম্ভবত সমানভাবে প্রয়োগ করা যায় না। এবারে আমরা আলোচনা করব বাজার ক্যান্টিন মডেল, প্রিজম্যাটিক অর্থনীতির ভিত্তি। প্রিজম্যাটিক অর্থনৈতিক ভিত্তি, বাজার ক্যান্টিন মডেল। মধ্যবর্তী বা প্রিজম্যাটিক সোসাইটিগুলোর অর্থনীতি ব্যাখ্যা বাজার ক্যান্টিন মডেল দিয়ে করা হয়। হ্যাঁ, সেটা কি রিক্স প্রচার নিয়ে এসেছিলেন। বাজার ক্যান্টিন মডেলটি হলো কি, প্রিজম্যাটিক সমাজের অর্থনৈতিক সাবসিস্টেম যেটি রিক্স প্রতিষ্ঠা করেছিলেন। বাজার হলো আমরা যেটাকে মার্কেট বা বাজার হিসেবে চিনি, যেখানে চাহিদা যোগানের মধ্যে দিয়ে দাম আমরা নিরূপণ করি, ডিটারমিনেশন অফ প্রাইস। কিন্তু ক্যান্টিন হলো এমন ব্যবস্থা যেখানে দাম নিরূপিত হয় কি ব্যবস্থার সেটআপ দিয়ে। বাজারের শক্তি দ্বারা ডিফ্র্যাক্টেড সমাজে দাম নির্ধারিত হয়, বলা গেল। মানে আধুনিক সমাজে বাজারের শক্তি দিয়ে ডিফ্র্যাক্টেড সমাজে দাম নির্ধারিত হয়। অন্যদিকে কি ফিউজ সমাজে সেখানে কি করে দাম নির্ধারিত হবে, এখানে এরিনা ফ্যাক্টর কাজ করে। যেটা কি এক ধরনের আখড়া। এটা হয় কি শক্তির ভারসাম্য, প্রতিপত্তি, সংহতি, অন্য ধর্ম, সামাজিক আর পারিবারিক কারণ জুড়ে ফেলে ইত্যাদি এখানে আধিপত্য করে। তাই প্রিজম্যাটিক সমাজে বাজার এবং এরিনা ফ্যাক্টর এমন ভাবে সেখানে এক দ্বৈত ব্যবস্থা কাজ করে, ডুয়েল সিস্টেম। সেখানে সবার জন্য একদম ব্যবস্থা কাজ করে না। হ্যাঁ, অর্থনৈতিক সাবসিস্টেম প্রিজম্যাটিক সমাজে সাবসিডাইজড ক্যান্টিন হিসাবে কাজ করে। কারণ কি এখানে পণ্য আর সেবার দাম কম হয়। বিশিষ্ট ব্যক্তিদের জন্য কি ক্লেক্স অথবা বিশিষ্ট রাজনৈতিক বা গোষ্ঠীদের অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য সেখানে তাদের প্রবেশ অবাধ এবং দামের ব্যাপারে তারা ইনফ্লুয়েন্স করতে পারে। আর অন্যদিকে আবার কি সাধারণ গোষ্ঠীর লোকজনেরা কি করে, উচ্চ দাম যেটা নিরূপিত, তাদের জন্য উচ্চ দাম। এই রকম দাম ব্যবস্থায় অসাম্য দেখা দেয় প্রিজম্যাটিক সমাজের অর্থনৈতিক সাবসিস্টেমে। কারণটা এখানে দেয়া আছে, কেন দু ধরনের ডুয়েল সিস্টেম এবং এক এক ধরনের দাম সৃষ্টি হয় প্রিজম্যাটিক। তাই প্রিজম্যাটিক সমাজে কি পাবলিক সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের মূল্য নিরূপিত হয় সালা অফিসিয়ালদের জন্য। সালাহর সাথে তার মক্কেলদের বা ক্লায়েন্টদের সম্বন্ধ বা অন্তরঙ্গতার উপর ভিত্তি করে। This means that in prismatic society, the prices charged for the public services vary according to the relationship between the Sala official and his clientele. Sahani and Vayunandan 2010 এটা ব্যাখ্যা করেছিলেন। এটা এই যে বার্গেনিং বা দর কষাকষির যে সিস্টেম প্রিজম্যাটিক সমাজে অর্থনৈতিক সাব সিস্টেমে দেখা দেয়, সেটা কিন্তু আর্থিক প্রশাসনে বিশেষ করে বাজেট, অ্যাকাউন্টিং, নিরীক্ষা, যেটাকে আমরা অডিটিং বলছি, কর সংগ্রহ ইত্যাদিকে কি করে প্রভাবিত করে। সরকারের রাজস্ব সংগ্রহ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা সরকারি কর্মচারীদের কম বেতন দেওয়ার ব্যবস্থাকে প্রতিফলিত করে। এই ব্যবস্থার জন্য কম বেতন দেয়, আদায় কম হয়, তাই জন্য সেটাই তার মাইনে পত্রও কম হয়। এই ব্যবস্থায় দুর্নীতির জন্ম দেয়। সরকারি কর্মচারীরা তাদের আয় বাড়াবার জন্য উৎকোচ গ্রহণ করে এই সিস্টেমে। প্রিজম্যাটিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করার পরে আমরা এটাও জানবো এই ব্যবস্থার সমাজকে কিভাবে পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায়।
এখন যে পরিবর্তন বাহ্যিক চাপ বা এক্সটার্নাল প্রেসার যেমন প্রযুক্তিগত সহায়তা প্রোগ্রাম ইত্যাদি থেকে আসে, তখন তাকে আমরা বলি কি এক্সোজেনাস বা বাহ্যিক। অপরপক্ষে যে পরিবর্তন ভেতর থেকে আসে সেটাকে কি বলি আভ্যন্তরীণ প্রক্রিয়া বা ইন্টারনাল প্রসেস, তাকে আমরা এন্ডোজেনাস আভ্যন্তরীণ পরিবর্তন বলি। আবার পরিবর্তন যখন আভ্যন্তরীণ ও বাহ্যিক চাপে সমানভাবে ঘটে থাকে তখন তাকে আমরা বলি কি ইকুইজেনেটিক পরিবর্তন, দুটো সমান, বাইরের ভেতরে দুটো, তখন সেটাকে আমরা বলছি ইকুইজেনেটিক পরিবর্তন। প্রিজম্যাটিক সমাজে বাহ্যিক ও আভ্যন্তরীণ দু ধরনের পরিবর্তনই ঘটে থাকে, কিন্তু ডিফ্র্যাকশন প্রসেস বা বিচ্ছুরণের প্রক্রিয়া যদি এক্সোজেনেটিক হয় তখন কিন্তু প্রিজম্যাটিক ফেজটিতে বেশি বেশি আনুষ্ঠানিকতা, বিভিন্নতা মানে আনুষ্ঠানিকতা মানে ফর্মালিজম, ভিন্নতা মানে হেটেরোজেনিটি, আর কি অধিক্রমণ যেটাকে বলছি ওভারল্যাপিং, এগুলো দেখা যায়। এই সমাজগুলিকে তখন এক্সোপ্রিজম্যাটিক সমাজ বলা হয়। আর এন্ডোপ্রিজম্যাটিক সমাজ প্রিজম্যাটিক ফেজ যে এন্ডোজেনেটিক এবং এর কার্যকর আচরণ নতুন প্রতিষ্ঠান গঠনের কাজ করে। অপরদিকে কি এক্সোপ্রিজম্যাটিক সমাজে প্রথমেই প্রতিষ্ঠান গঠিত হয় এবং পরে এটা আশা করা হয় যে নতুন কাঠামোর নির্বাচিত নিয়ম অনুযায়ী আদর্শ গঠিত হবে। এবারে রিক্সের আমরা এবারে তো মূল্যায়ন নিশ্চয়ই করব, পড়ালাম যখন, এবার তার একটা মূল্যবানও আছে, পরে পণ্ডিতরা কি বলেছেন। রিক্সের প্রিজম্যাটিক সালা মডেল কিন্তু সমালোচনা থেকে ছাড় পায়। এর সমালোচনাগুলি, হ্যাঁ, প্রথমত রিক্সকে সমালোচনা করা হয় যে উনি পদার্থবিদ্যা থেকে বিভিন্ন শব্দ আমদানি করেছেন, যেমন ডিফ্র্যাক্টেড, রিফ্র্যাক্টেড, প্রিজম্যাটিক, এসব কথাগুলো, এবং কি এগুলো কখনোই সমাজের প্রকৃতি, কাজকর্ম ইত্যাদি কিন্তু ব্যাখ্যা করে না। দ্বিতীয়ত কি পরিবেশগত পদ্ধতি তৃতীয় বিশ্বের দেশগুলিতে প্রশাসনিক সংস্কারকে ব্যাখ্যা করতে পারে না। রিক্সের ব্যাখ্যায় প্রধানত কি বহিঃপরিবেশের বিভিন্ন ফ্যাক্টর প্রশাসনিক উপব্যবস্থাকে প্রভাবিত করেছে, অন্য সব ব্যবস্থাকে নয়। যে কোনো পরিবেশগত ব্যাখ্যাতে পরিবেশের সাথে ব্যবস্থার ইন্টারাকশনকে বোঝায়, যেমন বাইরের পরিবেশের সাথে সিস্টেমের প্রভাব এবং সিস্টেমের সাথে পরিবেশের প্রভাব। রিক্স সালার উপর বাহ্যিক প্রভাবের বিবেচনা করেছেন, যেগুলো সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ প্রভাবিত হয়, কিন্তু অন্যদিকে তিনি সালার প্রভাব সাংস্কৃতিক এবং অর্থনীতিকে কেমন ভাবে প্রভাবিত করবে তা কিন্তু ব্যাখ্যা করেননি। কেবলমাত্র অল্প বিস্তর রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে সেটা দেখি। প্রিজম্যাটিক সমাজে প্রশাসনিক উপব্যবস্থাগুলি তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত এবং আর্থ সামাজিক পরিবর্তন পরিচালনা করতে সক্ষম। এই জাতীয় স্বায়ত্তশাসনের প্রভাব ও অধ্যয়ন করা কিন্তু দরকার। প্রিজম্যাটিক মডেল একটি অন্তর্বর্তীকালীন সমাজে সামাজিক ব্যবস্থার একটি উজ্জ্বল চিত্র দেয়, কিন্তু তার উপাদান এবং প্রশাসনিক উপব্যবস্থার কোনো বিবরণ দেয় না। প্রশাসনকে প্রভাবিত করে এমন সব পরিবেশগত কারণগুলি মডেলটিতে যথেষ্ট জায়গা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে প্রশাসনিক সাবসিস্টেম তুলনায়, যেমন কাজের আউটপুট, দক্ষতা, প্রিজম্যাটিক মডেল একটি অন্তর্বর্তীকালীন সমাজে সামাজিক ব্যবস্থার একটি উজ্জ্বল চিত্র দেয়, কিন্তু তার উপাদান এবং তাকে প্রশাসনিক উপব্যবস্থার কোনো বিবরণ দেয় না। প্রশাসনকে প্রভাবিত করে এমন সব পরিবেশগত কারণগুলি মডেলটিতে যথেষ্ট জায়গা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে প্রশাসনিক সাবসিস্টেমের তুলনায়, যেমন কাজের আউটপুট, দক্ষতা বিশ্লেষণে বিভিন্ন প্রশাসনিক সাবসিস্টেম বিভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অঙ্গের কাজ কেমন করে সেটা দেখানো হয়েছে। রিক্সিয়ান মডেলটি বিভিন্ন সামাজিক কাঠামোর আপেক্ষিক স্বাধীনতার সম্ভাবনার দিক নজর দেয় না। এটা সম্ভব যে একটি অন্তর্বর্তীকালীন সমাজে প্রিজম্যাটিক সামাজিক সাংস্কৃতিক উপব্যবস্থা রয়েছে, আবার ডিফ্র্যাক্টেড আমলাতান্ত্রিক উপব্যবস্থাও আছে। ভারত আর মালয়েশিয়ার মতো দেশে এমনটাই হয়েছে। তাই প্রিজম্যাটিক সমাজে সব প্রিজম্যাটিক অঙ্গই যে পাওয়া যাবে সেটা কিন্তু বলা যায় না। সেখানে এমন ঘটনাও থাকতে পারে যেখানে এই জাতীয় সমাজের কিছু সামাজিক কাঠামো অন্যের তুলনায় তুলনামূলকভাবে বেশি বিভক্ত হয়। সুতরাং প্রিজম্যাটিক মডেলে একটি মিশ্র বিভাগ থাকা উচিত।
বলেছে একটা মিশ্র আলাদা করে। এটা খুব গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিফ্র্যাক্টেড সমাজের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে, যদিও সেখানে প্রিজমেটিক সমাজের বহু ব্যবস্থাই কিন্তু আছে। পরিবেশগত দৃষ্টিভঙ্গি আমেরিকান মনোবিজ্ঞানকে প্রতিফলিত করে, যেখানে তৃতীয় বিশ্বের দেশগুলিকে সাধারণ পশ্চাৎপর অনুন্নত হিসাবে দেখা হয় এবং তাদের পরিত্রাণ তখনই সম্ভব যদি তারা ইন্ডাস্ট্রিয়াল সমাজের আমেরিকান মডেলের দিকে অগ্রসর হয়। রিগেসিয়ান মডেলটির মধ্যে একটি সাধারণীকরণ করা যায় না যে আনুষ্ঠানিকতা ফর্মালিজম সর্বদা আমলাদের ক্ষমতা বাড়িয়ে তোলে বা প্রশাসকদের ক্ষমতা প্রশাসনিক কার্যকারিতার সাথে পরোক্ষভাবে সমানুপাতিক। ক্ষমতা শব্দটি কিভাবে সংজ্ঞায়িত করা হয় তার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। বেশ কয়েকটি কাঠামোগত অবস্থার মধ্যে অন্তঃসম্পর্কিত রিস্ক তার অধ্যয়ন আরো কার্যকর করার জন্য বিবেচনা করতে পারতেন। অতিক্রমণ বা ওভারল্যাপিং অপরিহার্যভাবে অকার্যকর নয়, নট ডিসফাংশনাল, এবং কখনো কখনো এটি কিন্তু নতুন ধারণা এবং আকর্ষণীয় পরিবর্তন নিয়ে আসে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো কখনো কখনো দুই বা ততোধিক প্রতিযোগিতামূলক সংস্থা করা হয়, যদিও সেগুলো তাদের কার্যকারিতার ক্ষেত্রে ওভারল্যাপ করে এমন কিন্তু বলে না। আবার অনেক সময় এগুলো কি ওভারল্যাপিং করলে অপচয়েরও সৃষ্টি করে, তবুও তারা নতুন কিছু উদ্ভাবন নিয়ে আসে। এটি লক্ষ্য করা গেছে যে প্রশাসনিক সংস্কারের কার্যকর উপায়গুলির মধ্যে একটি হলো কি ফাংশনগুলি নকল করা, পুরনো আমলাতন্ত্রের সাথে প্রতিযোগিতা শুরু করা বা এটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা। সুতরাং ওভারল্যাপিং বা অধিক্রমণ সবসময় অকার্যকারিতা বা সম্পদের অপচয় নয়, বরং রিস্ক তার অধ্যয়নে অনুসন্ধানী উদ্দেশ্য বাড়ানোর জন্য এই দিকটি বিবেচনা করতে পারতেন। উপসংহার এবার আমরা কনক্লুড করবো। এতে এই ইউনিটটি পরিবেশগত দৃষ্টিভঙ্গি দিয়ে তুলনামূলক জনপ্রশাসন অধ্যয়ন করা কষ্টের কারণ এতে অন্তর্ভুক্ত পরিবেশগত উপাদানগুলির সংখ্যার ক্ষেত্রে পার্থক্য। রিস্কের মডেলে কি সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক দিকগুলি প্রশাসনিক সংস্থানের বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। রিস্ক মূলত উন্নয়নশীল দেশগুলি যেগুলি রূপান্তরে ব্যস্ত প্রশাসনিক রূপব্যবস্থার মানে সালা সমস্যাগুলির অধ্যয়ন করতে আগ্রহী ছিলেন। সংযুক্ত বা বিভক্ত ফিউজ বা ডিফ্র্যাক্টেড সমাজের প্রশাসনিক প্যাটার্ন বা নির্দেশগুলি তার প্রধান বিবেচ্য বিষয়গুলোর মধ্যে ছিল না। তবুও উন্নয়ন প্রশাসনে রিস্কের অবদান তার ইকোলজিক্যাল মডেল তবে তুলনামূলক জনপ্রশাসনের অধ্যয়নে তার অবদান অভূতপূর্ব। রিস্কের আইডিয়াল টাইপ মডেলগুলি তুলনামূলক জনপ্রশাসনে অনেক গবেষণাকে প্রভাবিত করেছে, যেখানে বিভিন্ন ভেরিয়েবল এর মধ্যে নির্দিষ্ট সম্পর্কের পরামর্শ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। পরিবেশগত মডেলগুলি বিভিন্ন সমাজের মধ্যে শুধুমাত্র গুণগত তুলনা টানতে সাহায্য করে। এদের উপযোগিতা সীমিত কারণ এগুলি কম বেশি প্রিজম্যাটিক এবং পরিমাপের সময় মুখোমুখি হওয়া সমস্যাগুলি বিবর্তনের পরিমাণ পরিমাপ করে এবং অন্যান্য যে অপারেশনাল সমস্যা সত্ত্বেও পরিবেশগত মডেল প্রশাসনিক ব্যবস্থা এবং চারপাশের সামাজিক পরিবেশের মধ্যে যে ইন্টারাকশন সম্পর্কে সচেতনতা এনেছে। রিস্ক জনপ্রশাসনের ক্ষেত্রে পরিবেশের একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন, যা অন্যান্য পণ্ডিতদের চিন্তা ভাবনার জন্য অনেক খোরাক জুগিয়েছে এবং ইকোলজিক্যাল অ্যাপ্রোচ জনপ্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গড়ে তুলেছে। এবার আমি যাব আমাদের পরের চ্যাপ্টারটি ইউনিট 11, সেটি হচ্ছে কি আমাদের নব্য জনপ্রশাসন অ্যাপ্রোচ, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রোচ। এই দৃষ্টিভঙ্গি নব জনপ্রশাসন বা নিউ পাবলিক, খুব ইন্টারেস্টিং, নব জনপ্রশাসন বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আগে আমাদের প্রথমে কি জনপ্রশাসনের প্রকৃতি বুঝতে হবে। আমাদের ইতিমধ্যে এই সম্পর্কে আমরা তো আগেই জেনেছি। হ্যাঁ, জনপ্রশাসন বলতে আমরা সেই প্রশাসনকেই বলি যেখানে জনগণের কল্যাণের জন্য পরিষেবাগুলি প্রদান করা হয়। আর কি তাই আমরা মেনে নিতে পারি যে জনপ্রশাসন হলো সরকারি নীতির বাস্তবায়ন। অন্যদিকে আবার কি এটি একটি একাডেমিক ডিসিপ্লিনও। জনপ্রশাসন একটি ডিসিপ্লিন, সেটা উদ্ভব হয়েছিল কখন? 1887 সালে, যখন উইড্রো উইলসন প্রথমে জনপ্রশাসন উল্লেখ করে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেটির কি নাম? দি স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন।
উইলসনের এই প্রবন্ধটি একটি ডিসিপ্লিন হিসাবে জনপ্রশাসনকে সূচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু বিবেচিত করা হয়। সরকার অধ্যয়নের জন্য প্রশাসনকে একটি পৃথক শাখা হিসাবে পরিচিত করানোর দৃষ্টিভঙ্গি এবং জনপ্রশাসনকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। তার এই নিবন্ধের প্রভাবের কারণে উইলসনকে জনপ্রশাসনের জনক হিসাবে বিবেচনা করা হয়, ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইড্রো উইলসন। তবে উইলসনের নিবন্ধটি কিন্তু প্রথম সরকারি সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ নিয়মতান্ত্রিক অধ্যয়ন কিন্তু ছিল না। কেন? এর আগে কিন্তু অনেকে আমরা দেখেছি তাদের বিভিন্ন আলোচনা থেকে জনপ্রশাসন সম্পর্কে লেখা বিভিন্ন ইতিহাস গ্রন্থ, যেমন রামায়ণ, মহাভারত, আবার অস্ট্রিয়ান আর জার্মান পণ্ডিতদের লেখা বই থেকে অনেক কিছু জানতে পারে। তাই জনপ্রশাসন বলতে বোঝায় একটি সরকার তার জনগণের দেখাশোনা করার জন্য বা তার বিষয়গুলি পরিচালনা করার জন্য গৃহীত বহুমুখী কার্যকলাপ। জনপ্রশাসনের ধারণার বিভিন্ন ব্যাখ্যা মাথায় রেখে জনসাধারণ এবং প্রশাসন এই দুটো শব্দ অর্থ বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে পাবলিক শব্দটি একটি নির্দিষ্ট অঞ্চল বা একটি নির্দিষ্ট রাষ্ট্রের জনগণকে, যেহেতু একটি রাষ্ট্রের জনগণের ইচ্ছা রাষ্ট্রের সরকার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, তাই জনসাধারণ শব্দটি একটি বিশেষ সরকারি অর্থ রয়েছে। তাই সরকার কর্তৃক সম্পাদিত প্রশাসনিক ক্রিয়াকলাপগুলিকে জনপ্রশাসন বলা হয়। এবার আমরা জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমাদের 1887 খ্রিস্টাব্দ বর্তমান কাল পর্যন্ত আমরা এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে জনপ্রশাসনে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি। এই ইতিহাসটাকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন পর্যায়ে, জনপ্রশাসন কি অপেক্ষাকৃত খুব কিন্তু রিসেন্ট বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। একে কি জনবিজ্ঞানের, সমাজ বিজ্ঞানের আধুনিকতম উইং বলা হয়, শাখা বলা হয়। এই বিজ্ঞানের বিবর্তনের কয়েকটা পর্যায়ে আমরা আলোচনা করছি। সেই প্রথম পর্যায়ে আমরা বলছি 1887 থেকে 1926 পর্যন্ত, সেটাকে আমরা জনপ্রশাসন ও দ্বৈততা, ডাইকটমি, কাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপর প্রথম পর্যায়ে এটা কি জিনিস? প্রথম পর্যায়ে জনপ্রশাসনের উদ্ভব হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বলেইছি আগে এদেশের আজও তার বিকাশ অব্যাহত আছে। আমরা আগেই দেখেছি উইলসনকে জনপ্রশাসনের জনক বলা হয়। উইলসন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে কি উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদও অলঙ্কিত করেছিলেন। 1887 সালে প্রকাশিত কি একটি প্রবন্ধে তিনি এক পৃথক জনপ্রশাসন শাস্ত্রের প্রয়োজনের কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন একটা সেপারেট ডিসিপ্লিন, আপনার ডিসিপ্লিন দরকার। এটি হয়েছে জনপ্রশাসন ও পাবলিক। আগে প্রথমে কাজ ছিল এর সাথে আমার রাষ্ট্রবিজ্ঞানের সাথে এর মধ্যে সম্পর্ক ছিল, তার ভেতরের একটি পার্ট ছিল। বলেছিল এটা দুটোকে আলাদা করতে হবে। এই যুগে কি রাষ্ট্রবিজ্ঞান ও জনপ্রশাসনের পার্থক্যের যুগ সচরাচর বলা হয়। ফ্র্যাঙ্ক গুডনাও তার পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন 1900 সালের গ্রন্থে উভয় শাস্ত্রের কার্যকরীর পার্থক্য কিন্তু ব্যক্ত করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করে, আর কি রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করে, আর জনপ্রশাসন সেই নীতিকে কার্যে রূপান্তরিত করে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য সাম টোটাল অফ অল অ্যাক্টিভিটিজ আন্ডারটেকেন in the pursuit of and in the fulfillment of public policy, সংজ্ঞাই হয়ে গেল, and in the fulfillment of public policy। দ্বিতীয় কি উভয় শাসনে কি কার্যকলাপ প্রতিষ্ঠানগত অবস্থিতির পার্থক্য করা হয়। রাজনীতির অবস্থান হলো আইনসভা আর ঊর্ধ্বতন রাজনৈতিক শাসন কর্তৃপক্ষের উপরে, আর প্রশাসন হলো কোথায়? সরকারের নির্বাহী বিভাগ বা আমলাতন্ত্র, যেখানে এখানে নীতি রূপায়ণ করা, বাস্তবায়িত করা হয়। এবারে আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে 1927 থেকে 1937। এটা পিরিয়ড অফ প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই পর্যায়টাকে বলা হয় 1927 থেকে 37। তো জনপ্রশাসনের দ্বিতীয় পর্যায়ে মূল্যবোধ বিবর্চিত ব্যবস্থা বিজ্ঞানের ম্যানেজমেন্ট সায়েন্স ধারণা গুরুত্ব লাভ করে। এই পর্যায়ে মূল বিষয় কি? প্রশাসনের কতগুলি নীতি আছে, পণ্ডিতদের সেই নীতি সমূহ এবং আবিষ্কার করতে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে। উইলবাই কি বলেছিল? প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1917 সালে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই যুগে শুরু হয়। এই গ্রন্থের নাম এই শাস্ত্রের প্রকৃতি ও নির্দেশ করে। এই যুগে আরো কতগুলি গ্রন্থ প্রকাশিত হয়, যেখানে কি
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মূল সূত্রগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল। এই সব গ্রন্থের মধ্যে কি আছে? মেরি পার্কার ফলেটের ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স, অ্যারি ফিওলের কি আছে? ইন্ডাস্ট্রিয়াল এন্ড জিওল ম্যানেজমেন্ট, মুনিয়ার র্যালির কি আছে? প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন। আর 1937 সালে প্রকাশিত লুথার গুলিক আর লিন্ডাল আরউইকের বই অন দি সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এই যুগের শ্রেষ্ঠ অবদান। গুলিক আর আরউইক জনপ্রশাসনকে কি বলেছিলেন? সায়েন্স বলেছিলেন, বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। মানুষের সংগঠন অনুশীলন, মানুষ কি করবে? সংগঠন অনুশীলন করে এই বিজ্ঞানের সূত্রগুলি আরোহী পদ্ধতিতে মানে ইন্ডাকটিভ ওয়েতে আবিষ্কার করবে। মূল সূত্রগুলো কি? যেমন বলেছিলেন যে পজ ড্রপ কর, এই শব্দটি গুলিক এবং আরও 7টি সূত্র প্রকাশ করেছিলেন। পি ও এ টি সিও আর পি। জনপ্রশাসন এই পর্যায়কে কি সুবর্ণ যুগ বলা হয়। এই সময় জনপ্রশাসনকে সুউচ্চ মর্যাদায় বিভূষিত করা হয় এবং সরকারি ক্ষেত্রে এবং কারবারি জগতে এর ফলাফলের তীব্র চাহিদা দেখা যায়। দারুণ ডিমান্ড সৃষ্টি করেছিল তখন এই পর্যায়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে। এবারে আমরা তৃতীয় পর্যায়ে যাব। এই পর্যায়ে কখন থেকে শুরু হয়েছিল? 1938 থেকে 1947। জনপ্রশাসনের বিবর্তন তৃতীয় পর্যায়ে মানবিক সম্পর্ক আন্দোলন দ্বারা প্রভাবিত হয় প্রথম থেকে। এবারে কি 1927 থেকে 1932 পর্যন্ত কি আমরা জানি ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি সেই হাউথন কারখানার এলটন মেয়র সেই যে পরীক্ষা চালান এবং তার থেকে যেসব সত্য আবিষ্কৃত হয় তা বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কি ভিত্তিমূল একদম শিথিল করে দেয়। আগে সায়েন্স তাকে এটা হিউম্যান রিলেশন এর যে কাজকর্ম সেগুলো আরো নষ্ট করে দেয়। এই পরীক্ষা থেকে জানা যায় কি কর্মক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক উপাদানের প্রভাব কিন্তু প্রবল। কর্মী কোনো যন্ত্র নয়, সে একজন চেতনা সম্পন্ন জীব আর সামাজিক মানুষ, যার আশা আকাঙ্ক্ষা অভাব অসুবিধা আছে, যার অপমেশা করা ও সৌহার্দ্যপূর্ণ ঘরোয়া গোষ্ঠী যেটাকে আমরা বলছি ইনফর্মাল গ্রুপ এইসব দ্বারা প্রভাবিত হয়, তার প্রবণতা আছে। মানবিক সম্পর্ক বৈজ্ঞানিক ব্যবস্থার যান্ত্রিক ধারণার সীমাবদ্ধতা তুলে ধরে। কর্মক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক উপাদানের উপর গুরুত্ব দিয়ে এই মতবাদ সংগঠনের মানবিক দিকের প্রতি নির্দেশ দেয়। তৃতীয় পর্যায় হলো আমাদের। এবারে চতুর্থ পর্যায়ে কি বলছে? 1948 থেকে 1970 সাল। শুরুটা কখন? এই পর্যায়ে কি হলো? জনপ্রশাসনের সংকটের পর্যায়। দ্বিতীয় পর্যায়ে ব্যবস্থান বিজ্ঞান যে সূত্রের সাহায্যে জনপ্রশাসনকে নতুন জগতের প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, হাউথন পরীক্ষায় তা নস্যাৎ হয়ে যায়। পরেই স্বাস্থ্যের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হয়। জনপ্রশাসন সত্তার সংকটে ক্রাইসিস অফ আইডেন্টিটির সম্মুখীন হয়। অনেক প্রশাসক এই সংকটে পড়ে মূল শাস্ত্র রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ফিরে যাবার চেষ্টা করে, দুটো এক জায়গায় চলে যাবার চেষ্টা করে, যেখান থেকে ছিন্ন হয়ে গেছিল সেখানে আবার ফিরে আসবার ব্যবস্থা করছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তাদের প্রতি কোনো সহানুভূতি দেখায় না। এই যুগে জনপ্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের কি হয়? কুক্ষিগত হয়ে পড়ে। স্বাভাবিক নিয়মে জনপ্রশাসন এক বিকল্প অন্বেষণ করছিল। তারা খুঁজছিল কি করে কি করা যায়, একটা বিকল্প সাবস্টিটিউট কিছু। আর সেই বিকল্প পাওয়া গেল কোথায়? প্রশাসন বিজ্ঞানের মধ্যে। অবশ্য এক্ষেত্রে জনপ্রশাসন তার স্বতন্ত্র সত্তা হারায় এবং বৃহত্তর স্বাস্থ্যে অঙ্গীভূত হয়ে পড়ে। চতুর্থ পর্যায়ে স্বাভাবিক নিয়ম কি জনপ্রশাসন বিকল্প অন্বেষণ করছিল। হ্যাঁ, আর এই বিকল্প পাওয়া গেল কি প্রশাসন বিজ্ঞানের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সের মধ্যে। অবশ্য এই ক্ষেত্রে জনপ্রশাসন তার স্বতন্ত্র সত্তা হারায় এবং বৃহত্তর স্বাস্থ্যের অঙ্গীভূত হয়ে পড়ে। 1947 সালে প্রকাশিত কি নোবেল পুরস্কার পেয়েছিলেন কি হারবার্ট সাইমন। তার বিখ্যাত গ্রন্থ কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে
এই গ্রন্থে সাইমন জনপ্রশাসনকে নিয়মনিষ্ঠ বিজ্ঞানের পর্যায়ে উন্নতি করার যুক্তি প্রদর্শন করেন। জনপ্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান করা হয়। জনপ্রশাসন যদি কোনো তত্ত্ব থাকে তা হলো কি ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ। সাইমনের তত্ত্ব জনপ্রশাসনের এক বিকল্প সংজ্ঞা দেয় এবং একে মনস্তত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যুক্ত করে এই শাস্ত্রের পরিধি বৃদ্ধি করা হয়। এই শাস্ত্রে সম্পন্নের ক্ষেত্রে দুটি পরস্পর সহায়ক চিন্তাধারা দেখা। একটি হলো কি প্রশাসনের বিশুদ্ধ বিজ্ঞান, অপরটি হলো সরকারি নীতি নির্ধারণ। একটি তাত্ত্বিক দিক, অপরটি তার ফলিত রূপ। এবারে পঞ্চম পর্যায়ে আজ পর্যন্ত পরবর্তী যুগের অনিশ্চয়তা সত্ত্বেও জনপ্রশাসনের যথেষ্ট অগ্রগতি হয় এবং 70 দশকে এক সমৃদ্ধ রূপ লাভ করে। জনপ্রশাসন তার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্র থেকে পণ্ডিত ব্যক্তিদের আকৃষ্ট করে এবং অন্তররাষ্ট্রীয় ইন্টারডিসে রূপ দান করে। বর্তমানে এই স্বাস্থ্য প্রশাসন ব্যবস্থায় বিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতিকে এক সমৃদ্ধ রূপ বর্তমানে সরকারি শাসন রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করা হয়। আচ্ছা, 1900 এবারে আমরা দেখছি যে নয়া জনপ্রশাসন সম্বন্ধে এবারে আলোচনা করছি আমরা। 1987তে জনপ্রশাসন পাঠ্য হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করেছে। রাজনীতি প্রশাসন বিতর্কে যে সূত্রপাত উজ্জ্বল করেছিলেন জনপ্রশাসন FW টেলরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব, গুলি, কারুই, ফিয়লের সনাতন পরিচালন তত্ত্ব আর এলটন মেয়র হার্টন পরীক্ষার প্রয়োগ ঘটিয়ে স্বাস্থ্য তার পরিণত রূপ গ্রহণের দিকে এগোয়। জনপ্রশাসনের বিজ্ঞানসম্মত কৌশল প্রয়োগ নিয়ে ভাবনার অবকাশ তৈরি হয়। জনপ্রশাসনের অন্যতম বিবেচ্য বিষয় হয়ে ওঠে দক্ষতা, যা ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্বের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। 1940-এর দশকে কি মানব সম্পর্ক ভাবনার ধারক তাত্ত্বিকরা জনপ্রশাসনকে মানবিক আবেদন যুক্ত করতে সচেষ্ট হন। তারপর নয়া জনপ্রশাসন আলোচনায় 1960-এর দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 60-এর দশকে সমগ্র সমাজ বিজ্ঞানের ধারায় বিশেষগত ক্ষেত্র নির্ধারণকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সমাজ বিজ্ঞানের অন্যতম শাখা জনপ্রশাসনেও এর প্রভাব পড়ে এবং শুরু হয় নয় জনপ্রশাসন আন্দোলন। 1960-এর দশকে শেষ ভাগে জনপ্রশাসনের বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি ইত্যাদি নিয়ে নানা বিতর্কের সূত্রপাত হয়। ভিয়েতনাম যুদ্ধের পরিণাম, ওয়াটারগেট কেলেঙ্কারি মার্কিন প্রশাসনের কার্যকারিতা ও দক্ষতাকে চ্যালেঞ্জ জানায়। মার্কিন প্রশাসন বিশেষজ্ঞরা এই যাবৎ প্রচলিত জনপ্রশাসনের ধারা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেন। এই প্রচেষ্টা ক্রমে প্রচলিত প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই আলোচনার প্রবাহই হলো কি নয়া জনপ্রশাসন বলে খ্যাত। নয়া জনপ্রশাসন পুরাতন ভাবনা নতুন দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা করে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ ও উপভোক্তা কেন্দ্রিক জনসাধারণের ভিত্তি নির্মাণে নয়া জনপ্রশাসনের অবদান কিন্তু অনস্বীকার্য। নয়া জনপ্রশাসন সাবেক আমলাতন্ত্রের সংকীর্ণায়ন, বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতির উপর সবিশেষ জোর দেয় এবং এই পরিপ্রেক্ষিতে মূল্যবোধ নিরপেক্ষ প্রশাসনের যে ধারণা চালু ছিল সেটাকে নস্যাৎ করে দেয়। ব্যক্তি তথা মানুষ জনপ্রশাসনের আলোচনার কেন্দ্রে উঠে আসে। মাহেশ্বরী তার এ ডিকশনারি অফ পাবলিক বইতে বলেছেন, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রেফার্স টু দ্য কোয়ালিটেটিভ শিফট অফ ফোকাস ইন দ্য ডেভেলপমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পূর্বেই উল্লেখ করেছি যে 60-এর দশকে সমগ্র সমাজ বিজ্ঞানের বিষয়গুলির মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এরই প্রেক্ষিতে 1968 সালে জনপ্রশাসন শাস্ত্রের ক্ষেত্রে এক নতুন ধরনের বিবর্তন লক্ষ্য করা যায়, যাকে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। এই বিষয়টি নিয়ে বহু আলোচনা বিতর্ক লক্ষ্য করা যায়। 1967 সালে
এরই প্রেক্ষিতে আমেরিকান সোশ্যাল এবং পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কি বিভিন্ন ধারণার প্রকাশ লক্ষ্য করা যায়। অনেকেই নতুন জনপ্রশাসনকে পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থ সংক্রান্ত প্রশাসন, কেউ কাউকে গভর্নমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন এসব বলে অভিহিত করে। এই সভায় কতগুলি বিষয়ে কিন্তু ঐক্যমত লক্ষিত হয়। সেগুলো কি ঐক্যমতগুলো? জনপ্রশাসনের সংজ্ঞা দেওয়া খুব কঠিন। জনপ্রশাসন বিশ্লেষণের স্থান কালের প্রভাব নিয়ে আলোচনা হয়, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে। আমলাতন্ত্রকে কাঠামো কার্যগত ক্রিয়াকলাপের ভিত্তিতে দেখা উচিত, মানে স্ট্রাকচারাল ফাংশনাল সিস্টেমে দেখা উচিত আমলাতন্ত্রকে, ব্যুরোক্রেসিকে। জনপ্রশাসনের প্রশাসন ও বাণিজ্যিক প্রশাসনের প্রশাসক, দুজনের প্রশাসক কিন্তু কখনোই এক নয়, ওখানে একমত হয়েছিলেন। জনপ্রশাসনকে পেশাগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের থেকে আলাদা করে দেখা উচিত। কর্মীদের উপযুক্ত পদ্ধতিতে প্রশিক্ষণ দরকার। জনপ্রশাসনের পাঠ্যক্রম এই জন্য ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি আনা প্রয়োজন। সামাজিক সমস্যাগুলি দূর করতে এই প্রশাসন ব্যর্থ। জনপ্রশাসনের কিছু অংশের বৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রয়োজন। নয়া জনপ্রশাসন আন্দোলনের উদ্ভব বিকাশের মূল সূত্রগুলি হলো কি? প্রথমেই হলো কি, দ্য হানি রিপোর্ট অন হায়ার এডুকেশন ফর পাবলিক সার্ভিস 1967 ইন ইউএসএ, মানে রাষ্ট্রকৃতকদের জন্য কি উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ভিত্তিতে তৈরি হয় হানি রিপোর্ট। এবারে কি, ফিলাডেলফিয়া কনফারেন্স, কখন সেটা? 1957 সালে, যেখানে জনপ্রশাসনের তত্ত্ব প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এই দুটো কনফারেন্স হলো। 3 নম্বর কি, মিনারব্রুক কনফারেন্স, এটা হচ্ছে 1968 সালে ফার্স্ট মিনারব্রুক কনফারেন্স। 4 নম্বর কি, আরেকটি বই, এখান থেকে সবকিছু মোটামুটি একটা ধারণা করা যায়, টুয়ার্ডস এ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিনারব্রুক পার্সপেক্টিভ, কখন? 1979 সালে। এটাকে এডিট করেছিলেন কি, ফ্র্যাঙ্ক মেরিনি। তারপরে 5 নম্বর কি, টাইম অ্যান্ড টার্বুলেন্স, এটা এডিট করেছিলেন কে? ডিওয়াই টুয়াল্ডো 1971-এ। তাহলে 1966 সালে হানি রিপোর্টে নয়া জনপ্রশাসনের কতগুলি সমস্যার উপর কিন্তু দৃষ্টি দেওয়া হয়, যেমন তহবিলের অপ্রতুলতা, যা ছাত্র, শিক্ষক, গবেষকদের জন্য সমস্যার কারণ হয়। পাঠ্যক্রমটিকে নিয়ে দ্বিধা ও দ্বন্দ্ব ও পাঠ্যক্রমের অবস্থান নিয়ে অনিশ্চয়তা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, জনপ্রশাসক ও গবেষকদের মধ্যে দ্বন্দ্ব তথা তত্ত্ব প্রয়োগের মধ্যে অসঙ্গতি। ফিলাডেলফিয়া কনফারেন্সে জনপ্রশাসনকে একটি ক্ষেত্রগত ভিত্তি হিসেবে বলা হয়। এখানে অনেকগুলো কারণ দেখানো হয়েছিল, আলোচনা হয়েছিল, যেমন জনপ্রশাসনের সংজ্ঞা নির্ধারণ করা কঠিন, জননীতি ও প্রশাসকদের মধ্যে দ্বন্দ্ব ত্রুটিপূর্ণ, জনপ্রশাসন বিশেষ স্থানের প্রভাব উল্লেখযোগ্য, আমলাতন্ত্রকে কাঠামোগত ও কার্যগত ক্ষেত্রে বিবেচনা করা, ব্যবসায়িক প্রশাসন আর জনপ্রশাসন একই সঙ্গে প্রশিক্ষণ যথার্থ নয়, কারণ এদের মধ্যে সাদৃশ্য অপেক্ষা কি বিসদৃশ্যই বেশি। তো ভবিষ্যতে প্রশাসককে পেশাদারী শিক্ষা কেন্দ্রে শিক্ষিত করা অতি অবশ্যই দরকার। আর প্রশাসনিক সংগঠন পদ্ধতি সম্বন্ধে জ্ঞানের সঙ্গে কি আন্তঃবিভাগীয় জ্ঞানের সঞ্চারও কিন্তু প্রয়োজন আছে। পাঠ্যক্রম পেশা হিসাবে জনপ্রশাসনকে রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু আলাদা করতে হবে। ক্রমস্তরে বিন্যস্ত জনপ্রশাসনের সাংগঠনিক ধারণার পরিবর্তন কিন্তু আবশ্যক। কর্মীদের সমন্বয়ের অঙ্গ হিসেবে দেখা উচিত, অধীনস্থ হিসাবে নয়। এই কথাটা মন দেওয়া উচিত। সামগ্রিকভাবে জনপ্রশাসনের বিজ্ঞান নির্ভরতা সুনিশ্চিত হওয়া প্রয়োজন। সামাজিক সমস্যাগুলি জনপ্রশাসনের আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত। মূল্যবান নির্ভর জনপ্রশাসন আলোচনা বর্ণনা ভিত্তিক আলোচনার মধ্যে বিভ্রান্তি নিয়ে চিন্তা করা, আর নিছক পরিচালন বিজ্ঞান নয়, নীতি ও রাজনৈতিক ধারণা। 1967 সালে আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল সায়েন্স জেমস সি চার্লসওয়ার্থের সভাপতিত্বে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কতগুলি বিশেষ বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছিল। এই সম্মেলনের আলোচনার বিষয়গুলি 1947 সালে মিনারব্রুক সম্মেলনকে প্রভাবিত করেছিল। এই সময় মার্কিন নাগরিকদের মধ্যে সামাজিক অস্থিরতা জনিত কারণে পরিবার, চার্চ, গণমাধ্যম
প্রভৃতির প্রতি আস্থার অভাব পরিলক্ষিত হয়। আমেরিকার কালো চামড়ার মানুষগণ মার্কিন সমাজে বঞ্চনার শিকার হতে থাকে। এই পরিপ্রেক্ষিতে সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ের গবেষক ডিওয়াইট ওয়াল্ডো জনপ্রশাসন নিয়ে নতুন ধারার আলোচনার উদ্যোগ নেন। তার নেতৃত্বে তরুণ প্রজন্মের গবেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন সমাজের অবক্ষয়, মন্দা, নিউ ডিল পলিসি প্রভৃতি সাপেক্ষে জনপ্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা শুরু করেন। আর কি মিনারব্রিক সম্মেলন নিয়ে নয়া জনপ্রশাসনের আলোচনা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এই সম্মেলনে যে সকল বিষয়ের উপর আলোকপাত করা হয় সেগুলো কি? এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে জননীতি দৃষ্টিভঙ্গি গুরুত্ব, সরকারের মানোন্নয়নে তার কি প্রভাব, তারপরে জননীতি প্রয়োগে দক্ষতা, মিতব্যয়িতার সঙ্গে সামাজিক সমতা, যেটাকে ইকুইটি বলছি, ওপরে গুরুত্ব দেওয়া উচিত, এটা মনে করা হয়। তারপরে কি আসছে? জনগণের চাহিদা সাপেক্ষে পরিবর্তনের উপর গুরুত্ব আরোপিত হয়। সংবেদনশীল সরকার কেবল বৃদ্ধি নয়, বাড়ানো নয়, পরিবর্তনের উপরে জোর দেবে বলে মনে করা হয়। সক্রিয় ও অংশগ্রহণকারী জনসাধারণকে জনপ্রশাসনের অঙ্গ হিসাবে ভাবা হয়। কমোচ্চ স্তরবিন্যাসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। মিনারব্রিক কনফারেন্সে জনপ্রশাসনের কতগুলি দিকের উপর গুরুত্ব দেওয়া হয়। এ কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। 1 প্রাসঙ্গিকতা, 2 মূল্যবোধ, 3 সামাজিক সমতা, 4 পরিবর্তন, 5 অংশগ্রহণ এবং 6 গ্রাহক অভিমুখিতা। পরিচালন কেন্দ্রিক জনপ্রশাসন ক্রমেই তার গুরুত্ব হারিয়ে ফেলে, সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কহীন হয়ে ওঠে এবং নয়া জনপ্রশাসনের আবির্ভাবের ক্ষেত্রে উপস্থিত হয়। জনপ্রশাসনের পাঠ্যক্রমে কি পড়ানো হবে, কি পদ্ধতিতে পড়ানো হবে ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়। নয়া জনপ্রশাসন প্রবক্তাকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে। নয়া জনপ্রশাসন মূল্যবোধ নিরপেক্ষ ও পরিচালন কেন্দ্রিক প্রশাসনের বিরোধিতা করে। নয়া অবশ্যই গণমুখী হতে হবে, সমস্যাগুলির সমাধানে ব্রতী হওয়া এবং জনগণের স্বার্থের প্রতি সংবেদনশীল ও স্পর্শকাতর তা নয়া জনশাসনের বৈশিষ্ট্য। এই পরিপ্রেক্ষিতে এই উপরোক্ত বিষয়গুলির উপর গুরুত্ব আরোপিত হয়। যেমন প্রাসঙ্গিকতা, নয়া জনপ্রশাসনের তাত্ত্বিকরা মনে করেন যে জনপ্রশাসন বিমূর্ত তত্ত্বর জগতে বিচরণ করলে তার উপযোগিতা হ্রাস পায়, তাই একে প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে। দ্বিতীয়টি কি? যে মূল্যবোধ। নয়া জনপ্রশাসনের তাত্ত্বিকরা মূল্যবোধ নিরপেক্ষতা, ভ্যালু নিউট্রালিটিকে বর্জন করে। হ্যাঁ, ভ্যালু থাকবে। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের বা পরিচালন কেন্দ্রিক জনস্বার্থ তাত্ত্বিকরা বর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞান যা পরিচালন কেন্দ্রিক তাত্ত্বিকরা যেভাবে মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা সুপারিশ করেন তাকে বর্জন করে নয় জনপ্রশাসনের তাত্ত্বিকরা উল্লেখ করেন যে জনপ্রশাসনের গণমুখী কর্ম সম্পাদন কোন অবস্থাতে মূল্যবোধ নিরপেক্ষ হতে পারে না। এরপরে আসছে আমাদের মূল্যবোধের পরে আসছে আমার সামাজিক সমতা, সোশ্যাল ইকুইটি। এই যাবৎ আলোচনা থেকে উপলব্ধি করা গেছে যে নয়া জনপ্রশাসন explicitly encompassed with ideology and committed to activism. পাশ্চাত্যের পটভূমিতে বর্ণবিদ্বেষ হয়ে উঠলে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশাসন সংকটের সম্মুখীন হবে। তাই সামাজিক সমতা নিয়ে আমাদের নয়া জনপ্রশাসন আলোচনা করবে। আর পরিবর্তন তো আছেই, সঙ্গে পরিবর্তন, সামাজিক সমতা প্রতিষ্ঠার অগ্রসর হতে গেলে সামাজিক পরিবর্তন আনা অবশ্যম্ভাবী। এবং 5 নম্বর হলো অংশগ্রহণ, পার্টিসিপেশন। মিনারব্রুক সম্মেলনের সংগঠনের কাজে জননীতি গ্রহণ ও প্রয়োগে সংগঠনের কর্মীদের অংশগ্রহণ সংগঠনের কাজে মানোন্নয়নের জন্য কতটা উপযোগী তা নিয়ে আলোচনা করা হয়। মনে করা হয় যে সংগঠনের বাইরের ব্যক্তি ও গোষ্ঠীর অংশগ্রহণ জনপ্রশাসন অনেক বেশি সংবেদনশীল ও গ্রাহক অনুভবী করে তুলবে। আর ক্লায়েন্ট ওরিয়েন্টেশন, মিনারব্রুক সম্মেলনে জনপ্রশাসনকে গণমুখী বিশেষত গ্রাহক অভিমুখী করে তোলার উপরে জোর দেওয়া হয়। নতুন জনপ্রশাসন তত্ত্বটির প্রভাব বিভিন্ন দেশে বিভিন্ন রকম। উন্নয়নশীল দেশগুলি অনেক ক্ষেত্রেই তত্ত্বের কিছু চেঞ্জ করেছে। এক্ষেত্রে কোনো দেশের অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক সংস্কৃতি, ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
জনপ্রশাসন তত্ত্ব প্রয়োগের দিকটিও বিশদ। এখানে নীতি মাননাত্মক বহু বিষয়ের সমন্বয়, ইন্টারডিসিপ্লিনারি এবং তুলনামূলক দৃষ্টিভঙ্গিও সমাদৃত হয়েছে। নমস্কার।